হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিক 2026-এর WBTA টেস্ট পেপার এর পেজ 107 অর্থাৎ ম্যাথামেটিক্সের পেজ 107-এর যে হাওড়া ডিস্ট্রিক্ট কোশ্চিন যে স্কুলটা আছে সেই স্কুলের এমসিকিউ, শূন্যস্থান এবং সত্য মিথ্যা এই 3টা দাগের কোশ্চিনের অ্যান্সারগুলো নিয়ে আজকের এই ভিডিও আলোচনা করব। ওকে, অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং তার সঙ্গে তোমাদের সামনে যে এবিটিএ এবং পর্ষদ অর্থাৎ স্কুল থেকে যে টেস্ট পেপারগুলো দেবে তোমাদের, সেই টেস্ট পেপারগুলো আমি কিন্তু সলভ করব আগের বছরের মতো। ঠিক আছে, তো তার জন্য তোমাদেরকে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিতে। ঠিক আছে, যখন ভিডিওটা আপলোড করব তখন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। ওকে, তার মধ্যে আমি একটা গ্রুপ খুলবো ভাবছি। তো যারা গ্রুপে জয়েন হতে চাও তারা এই নম্বরে হাই লিখে পাঠাবে। ঠিক আছে, এবং নাম যে 8145150357। তোমরা আপাতত এই নম্বরে হাই পাঠিয়ে রাখবে এবং তোমার নামটা লিখে রাখবে। ঠিক আছে, এবং বাড়ি কোথায় সেটা তুমি উল্লেখ করে দেবে। তাহলে আমি তোমাকে মোটামুটি ডিসেম্বরের 5 তারিখে একটা গ্রুপ তৈরি করব, সেই গ্রুপে তোমাদের জয়েন করে দেবো। ঠিক আছে, সেখানে তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে, যে টেস্ট পেপারের সমস্ত সলিউশন, এবং কোনো প্রবলেম যদি থাকে তোমাদের কোনো অঙ্কের, তাহলে সেখানে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবে, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে শুরু করা যাক। আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে WBTA টেস্ট পেপারে পেজ 107-এর যে হাওড়া ডিস্ট্রিক্ট কোশ্চিন যে স্কুলটা আছে সেই স্কুলের কোশ্চিনগুলো নিয়ে। প্রথমে আমরা আলোচনা করব এমসিকিউ নিয়ে। ঠিক আছে, এমসিকিউর প্রথম যে কোশ্চিনটা আছে, দেখো প্রথম কোশ্চিন বলেছে যে একই হার সরল সুদে 850 টাকার 3 বছরের সুদ এবং 1250 টাকার 4 বছরের সুদের সমষ্টি 302 টাকা হলে বার্ষিক সরল সুদের হার কত? অর্থাৎ যে আর এর মান বের করতে বলেছে। তো এখানে দুটো জিনিস দেওয়া আছে, দেখো যে একই হার সরল সুদে যদি এতই টাকার 3 বছরের সুদ বলছে, যে একই হার এবং একই হারের সরল সুদে এতটি টাকার 3, মানে আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে। ঠিক আছে, একই হার মানে সেম, যদি তাদের সুদের সমষ্টি যদি এতটি হয়, মানে একটা জিনিস এখানে বোঝাতে চাইছে যে এই যে দেখুন, সুদের হার একই এবং আসল এবং 3 বছরের সুদটা পাবো, যদি 1200 টাকার 4 বছরের সুদ যে পাবো, তাদের যোগফলটা যদি 302 টাকা হয়, তাহলে সেক্ষেত্রে বার্ষিক সরল সুদের হার বের করে। তার মানে দুটোর ক্ষেত্রে তোমার সুদের হারটা কী বলো তো, সেম, সুদের হারের পরিমাণটা কী বলো তো, সেম। ওকে, তো এখানে দেখো, তো প্রথম ক্ষেত্রে আমরা যদি P1 করলাম, মানে প্রথম ক্ষেত্রে P1 আসলটা দেওয়া আছে কত, 850 টাকা। প্রথম ক্ষেত্রে সুদ বের করছি, P1 আসল প্রদেশে 850 টাকা, সময় দেওয়া আছে কত, 3 বছর। প্রথম ক্ষেত্রে T1 মানে প্রথম বছরে, যে প্রথম ক্ষেত্রে 3 বছর, তাহলে সেক্ষেত্রে R1টা ধরলাম X%, আর দুটোর ক্ষেত্রেই কিন্তু X% হবে, কারণ বলে দিয়েছে যে একই হার। তো R1 সমান X%, তাহলে এখান থেকে I1 সমান কী পাবো, প্রথম ক্ষেত্রে I1 অর্থাৎ সুদটা পাবো তোমার PTR/100, এর ফর্মুলা আমরা জানা আছে। তাহলে এখানে P1 T1 R1 কো, ঠিক আছে, P1 T1 R1 না দিলে হবে, তোমরা মুখোমুখি করলে হবে, যে I1 সমান আমরা এখানে পাবো যে P1 মানে কি 850 কিন্তু T1 মানে কি 3 ইন্টু R1 মানে হচ্ছে X/100। ঠিক আছে, তো এখানে কাটাকাটি করে দেখতে পাচ্ছি আমি এখানে যে 51x/2 পেলাম। এটা প্রথম ক্ষেত্রে সুদ পেলাম যখন আসল 850 টাকা, সময় 3 বছর এবং সুদের হার হচ্ছে X%। দ্বিতীয় ক্ষেত্রে চলে আসি, যে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু দেখো, দ্বিতীয় ক্ষেত্রে আমার এখানে কি বলেছে, দ্বিতীয় ক্ষেত্রে বলেছে যে P সমান 1250 টাকা, সময় P2, এটাকে P2 ধরছি, P2 সমান হচ্ছে তোমার 1250 টাকা, T2 মানে সময় হচ্ছে 4 বছরের। আর সুদের হারটা কী বলতো, একই সেম, আগেরটাতে যত ছিল সুদের হার এটাতেও সুদের হার সেম। আগেরটাতে কত ধরেছিলাম, X%, তাহলে এখানেও কি কত হবে, এক্সই হবে, X%ই হবে। তাহলে এই ক্ষেত্রে তাহলে সুদ কত পাবো, তাহলে এটাকে আমি I2 হিসাবে লিখছি। ঠিক আছে, তো
তো I2 হিসাবে লিখছি, দেখো আমরা P2 সমান সমান কত পেয়েছিলাম, 1250 গুণিত T2 হচ্ছে 4 এবং সুদের হার হচ্ছে x/100। দেখো আমরা কাটছি, 0 0 কেটে দিলাম, 5 দিয়ে কাটছি, 5 2 10, 5 25 125, আবার এই 2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে তোমার হ্যাঁ তাহলে কাটাকাটি করে কত পাচ্ছি দেখো, যে এই 2 2 4, 0 0 প্রথমে কেটেছি, 2 2 4, আর এখানে তোমার কত হবে, 5 2 10, ঠিক আছে, এখানে 5 হবে, যে 2 2 4, আর এখানে পাচ্ছি তোমার কত, যে 0 0 কেটে গেল, 5 2 10, আবার 5 25 কত, 125 সমান সমান কত পাবো, 50x পাবো। ঠিক আছে, একটু কাটাকাটা একটু এখানে দেখে নেবে একটু ভালো করে, আমি করে নিচ্ছি, যে 1250 গুণিত 4 ইন্টু কত x/100। এবার তোকে এই শূন্য কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এখানে 2, দেখো যদি 2 দিয়ে কাটি তো 2 দিয়ে 4, আর এখানে 2 দিয়ে কাটলে কত হবে, 5 2 10, আর 5 দিয়ে 125 কাটলে 5 25 কত হয়, 125। তাহলে পড়ে থাকছে কত, 25 2 আর x, এটির গুণ করলে পাবো 25 2 50 সমান কত হচ্ছে 50x। তাহলে আমরা কত পেলাম, 50x। তাহলে প্রথম ক্ষেত্রে সুদ পেয়েছিলাম তোমার কত, 51x/2, দ্বিতীয় ক্ষেত্রে সুদ পেলাম কত, 50x, আর এই দুটার সমষ্টি দেওয়া আছে 302। তাহলে আমরা শর্তানুসারে কি করতে পারি, যে 51x/2 প্লাস 50x ইজিক্যাল টু 302 টাকা। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ লসাগু করলে কী পাবো, এখানে কিছু নেই মানে 1, 2 আর 1 লসাগু করলে 1, 2 দিয়ে ভাগ করলে 1, আর 1 সঙ্গে 51 গুণ করলে কী পাবো, 51xই পাবো। তাহলে 51x প্লাস 1 দিয়ে ভাগ করলে 2 পাবো, আর 2 এর সঙ্গে 50 গুণ করলে 100x। তাহলে কত পেলাম, 51x প্লাস 100x/2 ইজিক্যাল টু 302। এবার কোনাকুনি গুণ করছি, এবার কোনাকুনি কি আগে দেখো, যে 51x আর 100x যোগ করলে কত পাবো, 151x, আর এবং কোনাকুনি একবারে গুণ করে নিচ্ছি, তাহলে 151x ইজিক্যাল টু 302কে 2 দিয়ে গুণ করলে আমরা কত পাবো বলো তো, 604। তাহলে বা x সমান কী পাবো, তাহলে 604/151, কারণ এটা এক্সের সঙ্গে গুণ আকারে আছে, 151টা সমানের উপরে নিয়ে গেলে কী হবে, ভাগ আকারে বসবে। তাহলে কাটাকাটি দেখো, 4 দিয়ে তোমার 151কে 4 দিয়ে গুণ করলে 604 হয়ে যায়। তাহলে আমার যে অ্যান্সারটা হচ্ছে অপশন ডি 4%। তাহলে 1 নম্বর কোশ্চেনের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 4%। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন কী বলেছে, যে একটা অনুপাত দেওয়া আছে কি, যে A/B/C = 3/4/7 হলে যে 2A - 2B + C বাই B - এর মান কত হবে। তাহলে আমরা ধরে নিলাম যে একটা অনুপাত যদি যখন দেওয়া থাকে যে A/B/C = তাহলে এটাকে আমরা ধরে নিতে পারবো যে A = ধরে নিলাম হচ্ছে 3K, একটা কনস্ট্যান্ট যুক্ত করে দেবো জাস্ট। তো ধরে নিলাম যে A = 3K, B = কত 4K এবং C = 7K। আমরা ধরে নিলাম যে A = 3K, B = 4K এবং C = 7K। তাহলে A/B/C এর মান পেয়ে গেলাম। এবার আমাদের যে অঙ্কটা বের করতে বলেছে সেটা লিখি, কি আছে, যে 2A - 2B + C/B - A। এবার দেখো 2 × A, এখানে 2A মানে কি, 2 × A, তাহলে 2 × A, এর মান কত 3K, জাস্ট এর জায়গায় 3K বসালাম। একই রকমভাবে আমরা শুধুমাত্র B এর জায়গায় 4K বসালাম এবং C এর জায়গায় 7K বসালাম, B এর জায়গায় 4K, C এর জায়গায় A এর জায়গায় 3K, জাস্ট A, B, C এর মানগুলো বসালাম, বাকি যা আছে সেভাবে রেখে দিয়েছি। ঠিক আছে, এবার দেখো আমরা উপরে কি পাচ্ছি, যে প্রথম ক্ষেত্রে দেখো যে এই দুটো গুণ করলে কী পাবো, 3 দুগুণে 6, আর কে আছে, কে থাকলো, -4 2 8K আর +7K রেখে দিলাম। আর নিচে দেখো 4K - 3K, তাহলে 4 থেকে 3 বাদ দিলে 1, তার মানে কি একটা কে পড়ে থাকবে বাই কে। এবার 6K - 8K + 7K, এটাই আমরা যোগ বিয়োগ করলে আমরা পাবো 5K, আর নিচে কে আছে থাকলো। দেখো 6K থেকে যদি আমরা এটাই করি, যে 6K আর +7K কত 13K, এবং 13 থেকে 8K বাদ দিলে আমরা কত 5K, কে কে কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত 5। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কী বলো তো, 5 হবে। ওকে, বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে আসি এবার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, সহজ এবং ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের যদি কোণ BAC = 50 ডিগ্রি, কোণ BCA = 30 ডিগ্রি হয়, তবে কোণ ADC র মান কত। ঠিক আছে,
তো এখানে দেখো কোণ বিএসি এবং কোণ বিসিএ দেওয়া আছে, আমি নিচের চিত্রটা সুন্দরভাবে এঁকেছি, সেই চিত্রতে বোঝানোর চেষ্টা করছি যে আমার দেখো যে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ কোশ্চিনে বলে দিয়েছে, তো সেই বৃত্তস্থ চতুর্ভুজ এঁকেছি। তার সঙ্গে বলে দিয়েছে আমার কোণ বিএসি, বি এই যে বিএসি এই কোণটা বলে দিয়েছে, তাহলে কত 50 ডিগ্রি, এবং বিসিএ মানে এই কোণটা বলে দিয়েছে, তাহলে এই কোণটা বলে দিয়েছে এবং এই কোণটা বলে দিয়েছে। তাহলে এবার দেখো যে এই বৃত্তস্থ চতুর্ভুজকে দেখো যখনই আমরা এসি যুক্ত করেছি সেক্ষেত্রে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা ত্রিভুজ এটা, একটা ত্রিভুজ এটা। এবার এই ত্রিভুজে দেখো দুটো কোণ দেওয়া আছে, একটা কোণ জানা নেই, তাহলে এই ত্রিভুজের এই কোণটা কত হবে, যে এবিসি কোণটা কত হবে। তাহলে আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে কত, 180 ডিগ্রি। একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারবো তাহলে এই কোণটা যে এ বি সি, তাহলে এই কোণটা আমরা সমান সমান কত পাবো, কারণ তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 থেকে যদি আমরা এই দুটো কোণের সমষ্টি অর্থাৎ যোগফল বাদ দিয়ে দিলে তো আমরা পেয়ে যাবো। তাহলে ওটাই করছি যে অতএব কোণ এ বি সি সমান সমান 180 মাইনাস 50 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। 180 থেকে যদি এই দুটো কোণের সমষ্টি বাদ দিলে আমরা এই কোণটা পেয়ে যাব, ঠিক আছে, এই কোণটা পেয়ে যাব। তাহলে 180 মাইনাস 50 প্লাস 30 যোগ করলে কত 80, আর 180 থেকে 80 বাদ দিলে কত পেলাম 100 ডিগ্রি। আমরা পেলাম কি বলতো এ বিসির কোণ পেলাম, আমাদের বের করতে বলেছি কি এডিসি বের করতে বলেছে। এবার দেখো যে এডিসি কোণটা, যে এই কোণটা এই এবিসি কোণের বৃত্ত মানে বিপরীত কোণ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ। আর আমরা কি জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির পরস্পর সম্পূরক অর্থাৎ দুটো কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, 180 ডিগ্রি দুটো কোণের সমষ্টির যোগফল 180 ডিগ্রি। তাহলে দেখো যে এই কোণটার আর এই কোণটার যোগফল যদি 180 হয়, তাহলে এই কোণটা আমাদের জানা আছে, তাহলে এই কোণটা কত হবে, তাহলে 180 থেকে যদি আমরা এই কোণের মানটা বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব না যে এডিসি। তাহলে অতএব কোণ এডিসি সমান সমান কত হবে 180 মাইনাস 100 সমান সমান 80 ডিগ্রি। তাহলে অ্যান্সার আসবে আমার কি সি অপশন, সি 80 ডিগ্রি। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন কি বলেছে 4 নম্বর, যে যদি ট্যান থিটা প্লাস কট থিটা ইজিক্যাল টু 5 হয়, যদি ট্যান থিটা প্লাস কট থিটা ইজিক্যাল টু 5 হয় তবে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান কত। যেখানে ট্যান থিটা প্লাস কট থিটা সমান 5 দেওয়া আছে, তাহলে আমাকে বের করতে বলেছে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে আমাকে কি করতে হবে, ট্যান আর কট থিটার মান বের করতে হবে। তো ওইভাবে এখান থেকে আমরা মানটা বের করার চেষ্টা করছি। এই দেখো কি দেওয়া আছে, যে বোঝার চেষ্টা করবে, হ্যাঁ, যে ট্যান থিটা প্লাস কট থিটা ইজিক্যাল টু 5। তাহলে আমরা কি করছি, উভয় পক্ষকে বর্গ করে পাই, পাশে লিখে দিবে যে উভয় পক্ষকে বর্গ করে পাই বা স্কোয়ার করে পাই। এবার দেখো যে তাহলে কি পেলাম বর্গ করলে, যে ট্যান থিটা প্লাস কট থিটার স্কোয়ার ইজিক্যাল টু 5-এর স্কোয়ার। এবার দেখো এটা আমরা ফর্মুলা জানি, কি ফর্মুলা, যে এ প্লাস বি তার স্কোয়ারের ফর্মুলা আমরা কি লিখতে পারি, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এই যে ফর্মুলাটা আমরা এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করব। এখানে এ মানে হচ্ছে ট্যান থিটা আর বি মানে হচ্ছে কট থিটা, তাহলে সেটা যদি অ্যাপ্লাই করে দিলে কী পাবো, এ স্কোয়ার মানে ট্যান স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার মানে কট স্কোয়ার থিটা প্লাস 2ab মানে কি 2 ইন্টু ট্যান থিটা কট থিটা, আর ইজিক্যাল টু 5 স্কোয়ার মানে 25। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট এবার দেখো যে ট্যান স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা আমাদের মান বের করতে বলেছে, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 2। কারণ দেখো যে ট্যান থিটা আমরা জানি যে ট্যান থিটা ইন্টু কট থিটা তোমার ইজিক্যাল টু 1, ঠিক আছে, এটা আমরা ফর্মুলা জানি কি, যে ট্যান থিটা ইন্টু কট থিটা ইজিক্যাল টু আমরা 1 জানি, ঠিক আছে, এটা ফর্মুলা। বা ট্যান থিটা ইজিক্যাল টু 1 বাই কট থিটা, ট্যান থিটা ইজিক্যাল 1 বাই কট থিটা, তাহলে 1 বাই কট থিটা ইন্টু কট থিটা সমান কত 1ই হয়। তাহলে এক্ষেত্রে আমরা শুধু হয়ে যাবে 2। তাহলে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 2 ইজিক্যাল টু 25। তাহলে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান 25, এই 2টাকে সমানের পাশে আসলে কী যাবে -2 আকারে বসবে। তাহলে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান কত পেলাম 23 পেয়ে গেলাম। তাহলে আমার দেখো এখানে অ্যান্সার কী বের করতে বলেছে, দেখো যে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান কত। তাহলে এখানে তো আমরা পেয়ে গেলাম যে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান কত পাচ্ছি 23। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 23।
ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছেন যে মানের ঊর্ধ্বক্রমে সাজালে যে 11, 12, 14, x+4, x-2, x+4, x-2, x+9, 32, 38, 47 সংখ্যাগুলির মধ্যমা 27 হলে x এর মান কত? তাহলে এই যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলোর মধ্যমা দেওয়া আছে 27, তাহলে মধ্যমা 27 দেওয়া থাকলে এক্ষেত্রে তোমার x এর মানটা বের করতে বলেছে। তাহলে এখানে আমরা এটাকে ঊর্ধ্বক্রমে সাজালে, তো এটাকে আমরা যদি ঊর্ধ্বক্রমে সাজাতে যাই, তাহলে দেখো যে ঊর্ধ্বক্রমে সাজাবো প্রথমে, ঊর্ধ্বক্রমে দেখো 11, 12, 14, ঠিক আছে, কিন্তু এবার দেখো এই দুটো ক্ষেত্রে লক্ষ্য রাখো, x+4 আর x-2, ঠিক আছে, এখানে x-2 কিন্তু x+4 থেকে ছোট, কারণ x এর মান তুমি যাই বসাও, যদি x এর মান ধরো তুমি বলছো আমি 1 বসাবো, ঠিক আছে, যদি 1 বসাই এক্ষেত্রে x+4 এর জায়গায় 1 বসালে কী পেয়ে যাবো, 5 পাবো, আর এক্ষেত্রে 1 বসালে কী পাবো, -1 পাবো। তাহলে কোনটা ছোট হচ্ছে, এটা ছোট হচ্ছে, তার মানে যে x এর মান যে কোনো তুমি বসাও সবসময় দেখবে যে x-2টা ছোট হবে। তার ঊর্ধ্বক্রমে সাজাতে দেখলাম যে 11, 12, 14, তারপরে x-2, তারপরে x+4, তারপরে x+9, 32, 38, 47, এইটুকু। তাহলে তথ্যটা কয়টা আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তার মানে তথ্যর যে সংখ্যাটা সেটা পেলাম 9, তার মানে n সমান কত পেয়ে গেলাম, তাহলে n সমান পেয়ে গেলাম তোমরা কত, 9। এটা কি অযুগ্ম, nটা 9টা কত অযুগ্ম, যদি অযুগ্ম থাকে তাহলে আমার সেক্ষেত্রে মধ্যমার ফর্মুলা কী হবে, n+1/2 তম পদ, তাহলে n+1, তাহলে n এর মান কত 9, আমার ফর্মুলা অ্যাকচুয়ালি কী বলতো n+1/2। এবার এখানে n এর জায়গায় মান বসিয়ে দিয়েছি যে n এর মান কত 9, তো 9+1/2 তম পদ, 9+1 মানে কত 10, 10/2, 10/2 মানে হচ্ছে কত 10/2 মানে কত 5, 5, 10, 5 দিয়ে 10 কত 5, তার মানে 5তম পদ, তাহলে এর মধ্যমা হবে 5তম পদ। 5তম পদ বলতে এই যে তথ্যটা দেওয়া আছে এই তথ্যের মধ্যে 5 নম্বরে কোনটা আছে সেটা হচ্ছে তার মধ্যমা। তাহলে 5 নম্বর কোথায় আছে দেখো, 2, 3, 4, 5, 5 নম্বর আছে তোমার x+4। তাহলে শর্ত তাহলে লিখতে পারবো, শর্তানুসারে তোমার এই যে মধ্যমা x+4 এটা দেওয়া ছিল আমার কত 27 দেওয়া ছিল, তাহলে x+4 = কত 27। ওকে, তাহলে x সমান কী পাবো, x সমান পাবো 27 - 4 = 23। তাহলে আমার অ্যান্সার হয়েছে অপশন এ 23। আশা করছি বুঝতে পেরেছ। এবার নেক্সট কোশ্চিনে আসি, নেক্সট কোশ্চিন এবং এক দাগের এমসিকিউর লাস্ট কোশ্চিন। আর এই লাস্ট কোশ্চিনটা করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাহলে 6 নম্বর যে কোশ্চিনটা বলেছে দেখো, 6 নম্বর কোশ্চিন বলেছে যে সমান আয়তন বিশিষ্ট একটি গোলক ও একটি লম্ববৃত্তাকার চোঙ উভয়ের ব্যাসার্ধ 3 সেমি হলে চোঙের উচ্চতা কত? তার মানে এখানে দুটো জিনিস বলেছে, দুটো ঘনবস্তু বলেছে, একটা বলেছে তোমার গোলক, একটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। তো এই গোলক এবং লম্ববৃত্তাকার চোঙের বলছে আয়তনটা যদি সেম হয়, গোলকের আয়তন এবং লম্ববৃত্তাকার চোঙের আয়তনটা যদি সেম হয় এবং তাদের উভয়েরই গোলক এবং চোঙের ব্যাসার্ধ যদি 3 হয়, তাহলে তাদের চোঙের উচ্চতাটা কত, চোঙের উচ্চতা বের করতে বলেছে। এখানে মাথায় রাখবে শর্ত কী বলেছে, যে আয়তনটা সমান, কার গোলক এবং লম্ববৃত্তাকার চোঙের আয়তনটা সমান। তাহলে গোলকের আয়তন বের করবো আর চোঙের আয়তন বের করবো, দুটো সমান করলে আমরা কিন্তু আর উচ্চতা পেয়ে যাব। তো গোলকের ব্যাসার্ধ আর চোঙের ব্যাসার্ধ সমান কত 3 সেমি, মানে গোলকের ব্যাসার্ধ যা চোঙের ব্যাসার্ধ সেটাই 3 সেমি। তাহলে গোলকের আয়তন কী পাবো, তাহলে গোলকের আয়তনের যে ফর্মুলা আমরা জানি যে 4/3 পাই আর কিউব ঘন সেমি। যদি কোনো গোলকের ব্যাসার্ধ যদি আর একক হয়, কোনো গোলকের ব্যাসার্ধ যদি আর একক বা আর সেমি হয়, তাহলে সেক্ষেত্রে আয়তন হবে কী বলতো 4/3 পাই আর কিউব ঘন একক। এবং চোঙের আয়তন কী হবে, চোঙের আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ ঘন একক, যেখানে এইচটা হচ্ছে চোঙের উচ্চতা। সেখানে ধরে নিলাম যে চোঙের যদি একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা যদি এইচ হয়, তাহলে সেক্ষেত্রে চোঙের আয়তন হয় পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি, ঠিক আছে। এবার আমাদের শর্ত কি বলছে দেখো, এখানে আর এর মানটা বসানো যেত, ঠিক আছে। তো শর্ত যেটা বলেছে আমাদের কি শর্ত বলেছে যে তাদের আয়তন দুটো কি হবে সেম হবে।
তাহলে গোলকের আয়তন কত পেলাম 4/3 পাই আর কিউব এবং চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে তোমার এখানে দেখো যে 3 পাই আর স্কোয়ার এইচ কোনাকুনি গুণ করে নিয়েছি, এত কিছু করার দরকার ছিল না যদিও। ঠিক আছে, যখন কী করেছি আমরা এই তিনটা এটার সঙ্গে গুণ করেছি, গুণ করলে কি পাচ্ছি যে 3 পাই আর স্কোয়ার এইচ ইজিক্যাল টু 4 পাই আর কিউব। ঠিক আছে, কোনাকুনি গুণ করলাম, এটা নিচে 3 আছে, এখানে নিচে 1 আছে। ওকে, তো এইটুকু পেলাম। এবার তোকে এখানে পাই পাই কাটছে, এখানে আর দুটা কাটছে, এখানে আর একটা থেকে যাচ্ছে, এখানে আর একটা থেকে যাচ্ছে, আর এইচটা থেকে যাচ্ছে। তাহলে মানে কি এপারে কি থাকছে 3h আর ইজিক্যাল টু এপারে থাকছে 4r। আমার কি দরকার এইচ এর মান দরকার, তাহলে এইচ ইজিক্যাল টু কী পাবো 4/3 ইন্টু আর বা 4r/3 বা 4/3 ইন্টু, এবার দেখো আর এর মান কিন্তু আমাদের দেওয়া ছিল কত 3, আর এর মান দেওয়া ছিল কত 3, তাহলে 4/3 ইন্টু 3, 3 3 কেটে যাচ্ছে, সমান কত পাচ্ছি 4। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কী বলো তো অপশান সি 4 সেমি। ঠিক আছে, তোমরা এই অঙ্কটা যেমনভাবে করতে পারো, আর এর মানটা আগে বসালেও হতো, ঠিক আছে, বা এখানে বসালেও হতো, কোনো প্রবলেম না। তোমরা এই অঙ্কটা আমি যেটা বললাম, যেটা বুঝলাম, সেটা বুঝতে পেরেছো কিনা সেটাই বলো। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট যে কোশ্চেনটা আছে, এবার আসি আমরা শূন্যস্থান। ওকে, এবার শূন্যস্থানের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নেবে, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে হাই লিখে পাঠাতে পারো 8145150357। আমি একটা গ্রুপ করব ক্লাস 10-এর নতুন ব্যাচের, ক্লাস 10-এর একটা গ্রুপ খুলবো, সেখানে তোমাদের সমস্ত আপডেট থাকবে। ঠিক আছে, বিভিন্ন টেস্ট পেপার, এবিটিএ টেস্ট পেপার, পরশুদের টেস্ট পেপার সেখানে আপডেট থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কোনো ম্যাথের কোনো অঙ্কে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে সেই ম্যাথটা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবে, সেই ম্যাথটা তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করা হবে। ওকে, তো 2 নম্বর আসি, এবার আমরা কি বলতো শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর যে অঙ্কটা বলেছে যে √25 মাইনাস √80 বাই √45 মাইনাস √20 ইজিক্যাল টু কত, এর মানটা কত হবে। ঠিক আছে, তো কিভাবে করছি দেখো, যে √25 মাইনাস √80 বাই √45 বাই মাইনাস √20, তো 125কে √125কে যদি আমরা ভাঙি, তাহলে সেক্ষেত্রে পাবো কী বলতো 5 গুণিত 5 গুণিত 5, দেখো 5 5-এ 25, 5 25-এ 125। ঠিক আছে, যদি আমার অসুবিধা হয় তো এভাবে ভাঙবে, উৎপাদক বিষয় বা লসাগু করবে, যে 5 দিয়ে যায় 5 25-এ 125, আবার যায় 5 5-এ 25, তাহলে কী পেলাম 3টা 5 পেলাম। তাহলে এই 125-এর পরিবর্তে লিখতে পারবো 3টা 5-এর গুণফল। ওকে, একই রকমভাবে 80কেও আমরা ভাঙতে পারবো 5 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, মানে 5 গুণিত 4টা 2-এর গুণফল। নেক্সট 45কে আমরা ভাঙলে কী পাবো 5 ইন্টু 3 ইন্টু 3, আর 20কে ভাঙলে পাবো 2 ইন্টু 2 ইন্টু 5। এবার দেখো যদি রুটের ভিতরে যে জোড়া সংখ্যা গুণফল থাকে, তার পরিবর্তে একটা রুট থেকে বাইরে চলে আসে, তো এখানে দেখো √5 ইন্টু 5, তাহলে এই যে দুটো 5 আছে রুটের ভিতরে, এই দুটো 5-এর পরিবর্তে আমরা একটা 5 বাইরে নিতে পারবো, আর যেহেতু একটা 5 তোমার ভিতরে আছে, তো সেটাকে আমরা লিখে দিলাম √5 আকারে। তাহলে পেলাম কি বলো তো 5√5 মাইনাস, এখানে দেখো সেম, যে দুটা 2 কিন্তু বেরিয়ে আসছে, দুটা 2-এর পরিবর্তে একটা, আর এই দুটো 2-এর পরিবর্তে একটা, তাহলে 2 গুণিত 2 আর √5 থাকলো, নিচেও একই রকমভাবে 3 বেরিয়ে আসছে, √5 থাকলো, মাইনাস এখানেও 2 বেরিয়ে আসছে, √5 ভিতরে থাকলো। তাহলে এবার দেখো, এবার কি পাচ্ছি দেখো, যে 5√5 মাইনাস কত হবে 2 2 4 4√5, 5√5 মাইনাস 4√5 বাই 3টা থেকে 2টা √5 বাদ দিলে কী পাবে একটা √5 থাকবে। আবার এখানে দেখো 5√5 থেকে মাইনাস 4√5 মানে কি √5 শুধু থাকবে, তাহলে √5 বাই √5 সমান সমান কত 1, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কী বলো তো 1, তাহলে শূন্যস্থানে কত হবে 1 হবে। ওকে, নেক্সট কোশ্চিন দেখো, সহজ একটা কোশ্চিন বলেছে একটি যৌথ ব্যবসায় এ 6 মাসের জন্য 1000 টাকা এবং একই সময়ে বি 12 মাসের জন্য 2000 টাকা লগ্নি করলেন, মানে তারা এ দিল 6 মাসের জন্য 1000 টাকা এবং বি দিল 12 মাসের জন্য 2000 টাকা লগ্ন করলেন। ঠিক আছে, তো 1 বছরের পরে তাদের লাভ বা ক্ষতির অংশ তাদের মধ্যে ভাগ করবে ড্যাশ অনুপাতে, মানে কি অনুপাতে ভাগ করবে, কারণ দেখো যে ও 6 মাসের জন্য ও দিয়েছে কত, ও 6 মাসের জন্য দিয়েছে তোমার ওই 1000 টাকা, আর 12 মাসের জন্য দিয়েছে 2000 টাকা। অবশ্যই যে 2000 টাকা দিয়েছে সে লাভ্যাংশটা বেশি হবে, তার লাভের পরিমাণটা বেশি হবে।
ঠিক আছে, আর ক্ষতি হয়তো ক্ষতি পরিমাণটা বেশি হবে। তো এটা এই ধরনের অঙ্ক থাকলে যে এটা মাসের জন্য এতটি মাসের জন্য দিলে তার লাভ্যাংশের অনুপাত বা লাভ্যাংশ কত, তাহলে সিম্পল জিনিস করবে যে এ ও বি এর লাভের অনুপাতটা কী হবে। দেখুন কত মাসের জন্য দিয়েছে, 6 মাসের জন্য, কত টাকা, 1000 টাকা, তাহলে 1000 টাকাকে 6 দিয়ে গুণ, ইস টু 12 মাসের জন্য দিয়েছে ক টাকা, 2000 টাকা, তাহলে 12 গুণিত 2000 টাকা, তাহলে পাচ্ছি 6000 গুণিত 24,000, তাহলে 3টা শূন্য কেটে যাচ্ছে এবং তার সঙ্গে 6 কে 6, 4 6 24, তাহলে পেলাম 1:4। তাহলে আমার যে এটা অ্যান্সার হবে সেটা হচ্ছে তোমার কী বলো তো, 1:4 হবে। ওকে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে কোনো বৃত্তের দুটি সমান্তরাল স্পর্শ বিন্দু সংযোজক সরলরেখাটির বৃত্তের ড্যাশগামী। বলছে কোনো বৃত্তের দুটি সমান্তরাল স্পর্শকের এটা একটা স্পর্শক, এটা স্পর্শক, পরস্পর কি সমান্তরাল, যে স্পর্শ বিন্দুটা এই যে এটা স্পর্শ বিন্দু, এটা স্পর্শ বিন্দু, এটা যে সংযোজক সরলরেখাটি, এই যে সংযোজক সরলরেখাটি বৃত্তের কি গামী, বৃত্তের কি কেন্দ্রগামী। অ্যান্সার হবে কি বলতো, বৃত্তের কেন্দ্রগামী। নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে 1 প্লাস ট্যান স্কোয়ার এ বাই 1 প্লাস কট স্কোয়ার এ সমান কত। 1 প্লাস ট্যান স্কোয়ার এ বাই 1 প্লাস কট স্কোয়ার এ সমান কত। তাহলে এখান থেকে এটা মানটা বের করতে হবে। তো দেখো আমরা ফর্মুলা জানি কি, যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 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 1। তাহলে এখান থেকে দেখো যে তাহলে সেক স্কোয়ার থিটা কী পাবো, সেক স্কোয়ার থিটা পাবো কি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, কারণ এই মাইনাস ট্যান স্কোয়ার থিটাটা উপরে চলে গেল কি প্লাস ট্যান স্কোয়ার থিটা হয়ে গেল। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো কি সেক স্কোয়ার থিটা। সেই রকম দেখো যে 1 প্লাস ট্যান স্কোয়ার এর জায়গায় লিখলাম সেক স্কোয়ার এ, আর তাহলে একই রকমভাবে 1 প্লাস কট স্কোয়ার এর পরিবর্তে লিখতে পারবো কসেক স্কোয়ার এ। আশা করছি বুঝাতে পেরেছি। যে সেক স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ, আবার সেক স্কোয়ার একে লিখতে পারো 1 বাই কোয়াস স্কোয়ার এ, আর কসেক স্কোয়ার একে লিখতে পারো 1 বাই সাইন স্কোয়ার এ, যেটা তোমাদের বইয়ের ত্রিকোণমিতির চ্যাপ্টারের তোমাদের ফর্মুলাগুলো দেওয়া আছে, তোমরা সেখান থেকে ফর্মুলাগুলো ভালো করে মুখস্থ করে নেবে। যদি তোমরা ত্রিকোণমিতির ফর্মুলা যদি ভালো করে মুখস্থ না থাকে, না জানা থাকে, তাহলে তোমরা কিন্তু অঙ্ক খুব সহজে পারবে না। ঠিক আছে, হ্যাঁ, যেটা অঙ্ক তোমরা প্র্যাকটিস করেছো, মুখস্থ করেছো, সেটাই পারবে, বাকি অঙ্ক পারবে না। তার জন্য যদি আননোন কোনো অঙ্ক আসে ত্রিকোণমিতি, তাহলে তোমাদের যদি ফর্মুলা ঠিকঠাকভাবে জানা থাকে, তাহলে তোমরা সেই অঙ্কগুলো খুব সহজে ইজিলি পেরে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কী করলাম, যে 1 প্লাস ট্যান স্কোয়ার এর পরিবর্তে লিখলাম সেক স্কোয়ারে, কারণ আমরা জানি ফর্মুলা আছে 1 প্লাস কট স্কোয়ার এ সমান সমান কি কসেক স্কোয়ারে। তাহলে সেক স্কোয়ার এ বাই লিখতে, সেক স্কোয়ার এর জায়গায় পড়ে লিখতে 1 বাই কস স্কোয়ারে, আর কসেক স্কোয়ার জায়গায় লিখতে 1 বাই সাইন স্কোয়ারে। তাহলে এটা গুণ করলে কী হবে 1 বাই কস স্কোয়ার এ গুণিত এটা কি উল্টে যাবে, 1 বাই আছে কি সাইন স্কোয়ার এ বাই 1 হয়ে যাবে। তাহলে সাইন স্কোয়ারে আমরা কি জানি যে সাইন থিটা বাই কস থিটা ইজিক্যাল টু আমরা জানি ট্যান থিটা। ঠিক আছে, তো এখানে আমরা কি করছি যে সাইন এ বাই কসে, সাইন এ বাই কসে হচ্ছে কি ট্যান এ, আর যদি স্কোয়ার আছে তাহলে কি হবে ট্যান স্কোয়ারে। তাহলে আমার এখানে শূন্যস্থানে কী হয়ে যাবে বলো তো, ট্যান স্কোয়ার এ হবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চিনে আসি। নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন কী বলেছে, 5 নম্বর, যে কোনো চোঙের আয়তন 385, কোনো চোঙের আয়তন 385 ঘনসেমি এবং উচ্চতা 10 সেমি হলে উহার ব্যাস কত। তার প্রথমে আমাকে চোঙের আয়তন জানা আছে, তাহলে চোঙের আয়তনের উচ্চতা যদি এইচ, ব্যাসটা যদি আর হয়, তখন আয়তন কী হয়, তখন আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ। যদি কোনো চোঙের ব্যাসার্ধ 8 সেমি এবং ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক হয়, তাহলে সেক্ষেত্রে আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ। তো আমরা এখানে এইচটা দেওয়া, দেখো এইচটা দেওয়া আছে আর ব্যাসার্ধটা ধরে নিলাম। যদি একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ যদি আর একক এবং উচ্চতা দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আয়তন হবে কি পাই আর স্কোয়ার এইচ ঘনসেমি। তাহলে পায়ের মান কত 22/7 ইন্টু আর স্কোয়ার থাকলো, আর ইন্টু এইচের মান কত 10। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা কী পাবো 220/7 ইন্টু আর স্কোয়ার, এটা কী পেলাম আয়তন পেলাম। এবার দেখো আমার কোশ্চেনে আয়তন দেওয়া আছে কত 385। তাহলে শর্তানুসারে কী লিখতে পারবো, তাহলে শর্তানুসারে লিখতে পারবো যে 220 আর স্কোয়ার বাই 7, 220 এই যে 220 আর স্কোয়ার বাই 7 ইজিক্যাল টু 385।
তাহলে কোনাকুনি গুণ করলে কী পাবো, 220 আর স্কোয়ার ইজিক্যাল টু 385 গুণিত 7, তাহলে আর স্কোয়ার সমান সমান কী পাবো, তাহলে কাটাকাটি করলে আমরা কী পাবো দেখো, যে 220 আর স্কোয়ার ইজিক্যাল টু 385 গুণিত 7, তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু কী পাবো, আর স্কোয়ার পাবো হচ্ছে এই টার্মটা বাই 220, মানে 385 গুণিত 7 বাই 220। তাহলে আমরা এখানে কাটাকাটি করছি, দেখো কাটাকাটি করলে কী পাবো, যে প্রথমে আমরা ওই 5 দিয়ে কাটছি, তো 5 দিয়ে 220কে পাবো কি 44, আর 385 কাটলে 77, আবার 11 দিয়ে যায়, 4 11 44, 7 11 77, তাহলে উপরে পেলাম কত 49, নিচে 4, তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু পেলাম 49/4, তাহলে আর সমান সমান কী পাবো, √49/4 সমান সমান 7/2, 49-এর বর্গমূল 7 আর 4-এর বর্গমূল হচ্ছে 2, তাহলে আর সমান সমান পেলাম 7/2, তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে আমাদের বের করতে বলেছে ব্যাস কত, তাহলে লম্বিত চোঙের ব্যাসার্ধ হয়েছে কত 7/2 সেমি, তাহলে ব্যাস কত হবে, ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ। আমরা কি জানি যে ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ হয়, অর্থাৎ ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে আমরা ব্যাসের মানটা পেয়ে যাব। তাহলে এখানে 7/2 গুণিত ব্যাসার্ধ পেয়েছি, 7/2কে 2 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব ব্যাস। আর আমাদের কি বের করতে বলেছে, ব্যাস বের করতে বলেছে। তো 7/2 গুণিত 2 সমান সমান 2 2 কেটে যাচ্ছে, পড়তেছে কত 7 সেমি, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কত 7 সেমি। ঠিক আছে, তাহলে আমরা ব্যাস পেয়ে গেলাম চোঙের 7 সেমি। নেক্সট 6 এবং শূন্যস্থানের লাস্ট কোশ্চিন। ঠিক আছে, আর এই শূন্যস্থানের লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন এরপরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে দেখো 6 নম্বর কোশ্চিন বলেছে যে এন, যেখানে হচ্ছে এনটা যুগ্ম জোড় সংখ্যক তথ্য বিশিষ্ট রাশি তথ্যের মধ্যমা হবে। আমরা দুটো ফর্মুলা জানি মধ্যমা বের করা, একটা হচ্ছে যখন এন যুগ্ম, একটা যখন এন অযুগ্ম। যখন এন যুগ্ম হবে তখন মধ্যমা হবে n/2তম পদ প্লাস n/2 প্লাস 1তম পদ বাই 2, এটা ফর্মুলা। আর যদি অযুগ্ম থাকতো তখন লিখতাম আমরা n+1/2তম পদ। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমার অ্যান্সার হবে n/2তম পদ প্লাস n/2 প্লাস 1তম পদ বাই 2। এবার আসছি আমরা 3 দাগের সত্য বা মিথ্যায়। সত্য মিথ্যায় দেখো, প্রথম যে কোশ্চেনটা বলেছে যে এ কিউ সমানুপাতিক রুট বি হলে, বি সমানুপাতিক a⁶ হবে। সত্য না মিথ্যা, তো দেখতে হবে যে এটা সমান সমান এটা হয়তো এটা সমান হয় কিনা। তাহলে দেখো আমরা বের করার চেষ্টা করি, এটা থেকে আমরা বের করার চেষ্টা করি। কী দেওয়া আছে যে a³ সমানুপাতিক রুট বি, তাহলে একটা সমানুপাতিককে যদি আমরা ভেদের অঙ্ক যখন করবে, যখন দেখবে যে সমানুপাতিক থাকবে, সেই সমানুপাতিকটা যদি আমরা বাদ দিই তাহলে তার পরিবর্তে লিখতে পারবো সমান চিহ্ন দিয়ে একটা কনস্ট্যান্ট। তো a³ সমান সমান k ইন্টু রুট বি। দেখো তো সমানুপাতিকটা উঠিয়ে আমরা সমান চিহ্ন দিলাম, একটা কনস্ট্যান্ট নিলাম। এবার কি করছি যে উভয় পক্ষকে আমরা স্কোয়ার করে দিচ্ছি, বর্গ করছি। বর্গ করলে কী পাবো, a³ তার স্কোয়ার ইজিক্যাল টু এটার স্কোয়ার করলে কী পাবো k² ইন্টু রুট বি তার স্কোয়ার। তাহলে a³ তার স্কোয়ার করলে কী পাবো a⁶, আর এটাকে করলে পাচ্ছি k², আর রুট বি তার স্কোয়ার মানে কি শুধু বি থাকবে। তাহলে এটাকে যদি আমরা এপার নিয়ে চলে আসি যে bk² ইজিক্যাল টু a⁶। এবার দেখো আমরা একটু আগে পড়লাম কি bk² ইজিক্যাল টু a⁶। এবার দেখো যে এই লাইনটা আমি বাদ দিয়ে দিচ্ছি, আরেকটা লাইন করছি যে b ইজিক্যাল টু আমরা লিখতে পারবো যে 1/k² ইন্টু a⁶ পারবো। এবার দেখো আমরা যখন একটা সমান আর কনস্ট্যান্ট দিচ্ছি তখন আমরা সমানুপাতিক উঠাচ্ছি। এবার যদি সমান আর কনস্ট্যান্টটা বাদ দিই তাহলে কী লিখতে পারবো, সমানুপাতিক চিহ্ন লিখতে পারবো। তাহলে এবার এই টার্মটা লিখো হচ্ছে বি সমানুপাতিক a⁶। আশা করছি বুঝতে পেরেছো। তার মানে কি এটা ঠিক বলেছে যে a³ সমানুপাতিক রুট বি হলে বি সমানুপাতিক a⁶ লিখতে পারবো। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কী বলতো, সত্য। ওকে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে বার্ষিক একই হারে
বার্ষিক একই হারে সুদে একই সময় এবং একই আসলে চক্রবৃদ্ধি সুদ সর্বদা সরল সুদ অপেক্ষা বেশি হবে। মানে সিম্পল জিনিস একটা কথা বলতে চাইছে, একই মানে সরল আসল একই, সুদ একই, সময় একই যদি হয়, তাহলে সেক্ষেত্রে বলছে যে সরল সুদের যে পরিমাণটা হবে, সেটা বলছে চক্রবৃদ্ধির সুদ সর্বদা বেশি হবে সরল সুদ অপেক্ষা। এটা সত্য হবে। কেন? দেখো, যে সরল সুদ একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই থাকে, সীমাবদ্ধ। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে দেখবে যে বছরের পর কী হবে, সেটা চেঞ্জ হবে। মানে যে সুদটা পাবে সেটা তোমার কী হয়ে যাবে, আসল হয়ে যাবে। তাহলে আসলের ওপর তুমি সেটা আবার ইন্টারেস্ট পাবে। ধরো যে 100 টাকা তোমার আসল ছিল, তুমি সুদ পেলে তোমার 10 টাকা পেলে, তাহলে তোমার কত, 110 টাকা। আগে কত পেয়েছিলে, আগে পাচ্ছিলে তুমি যে 100-র ওপর তুমি সুদ পাচ্ছিলে, এবার 110-এর ওপর তুমি সেই সুদটা পাবে। তার মানে অবশ্যই এটা সত্য, কারণ চক্রবৃদ্ধি সুদ আসলের সুদ অপেক্ষা সরল সুদ অপেক্ষা বড় হবে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কী বলো তো, সত্য। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ টি বিন্দু থেকে টিপি এবং টিকিউ দুটি স্পর্শক। তাহলে এটা যদি বৃত্ত আঁকি এবং দেখো যে বাইরে একটা বিন্দু টি নিলাম এবং টিপি এবং টিকিউ এই দুটো পরস্পর স্পর্শক, তবে পিটি কিউব, এই যে পিটি কিউব এই কোণটা বলছে কোণ ওপি কিউ এর সমান হবে। ওপি কিউ এর সমান হবে, মানে ওপি কিউ এর সমান হবে। দেখো, আমরা একটা ফর্মুলা জানি, ফর্মুলাটা মুখস্থ রাখবে যে কোন যদি এরকম ভাষা থাকে যে বাইরের কোনো বস্তু বিন্দু থেকে দুটি স্পর্শক এটা হয়, তাহলে এই যে কোণটা পাবো পিটি কিউব, এই কোণটা পাবো, এই কোণটা সবসময় 2 × OP³ হবে, 2 × OP³ হবে। তার মানে এটা কি মিথ্যা হবে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কি বলতো, মিথ্যা। নেক্সট কোশ্চিন দেখো 4 নম্বর। 4 নম্বর বলেছে যে tan স্কয়ার থিটা সমান 3 হলে, tan স্কয়ার থিটা সমান 3 হলে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা এর মান 3/8। তাহলে দেখতে হবে যে tan স্কয়ার থিটা যদি 3 হয় তাহলে এটার মানটা 3/8 হচ্ছে কিনা। তো সেটা প্রথমে দেখি। তো প্রথমে আমরা একটা ফর্মুলা একটু আগে করলাম যে sec স্কয়ার থিটা সমান কি জানি, 1 + tan স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা সমান জানি 1 + tan স্কয়ার থিটা। তাহলে sec স্কয়ার থিটা সমান তাহলে কি পাবো 1 + 3, কারণ দেখো tan স্কয়ার থিটার মান জানি আমরা কত, 3। তো 1 + 3, তাহলে sec স্কয়ার থিটা সমান কত পেলাম, 4। তাহলে sec থিটা সমান কত হয়ে গেল, তাহলে 2, কারণ দেখো sec থিটা সমান কি √4, আর √4 মানে হচ্ছে কি 2। তাহলে sec থিটার মান পেয়ে গেলাম। আমার দরকার sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা। তাহলে sec স্কয়ার থিটা সমান কত, 2 পেলাম। তাহলে cos থিটার ফর্মুলা কি জানি আমরা, cos থিটার ফর্মুলা জানি 1/sec থিটা। তাহলে এটা ফর্মুলা কিন্তু, হ্যাঁ, cos থিটা সমান লিখতে পারি 1/sec থিটা। তাহলে 1/sec থিটা মানে 2, তাহলে কি পেলাম, cos থিটার মান পেলাম 1/2। আবার sin থিটা সমান জানি যে √1 - cos স্কয়ার থিটা। এটা ফর্মুলা আছে কিন্তু, ঠিক আছে, ত্রিকোণমিতির বই দেখবে তোমরা, ফর্মুলা দেখে নেবে যে sin থিটা সমান হচ্ছে √1 - cos স্কয়ার থিটা। তাহলে √1 - cos স্কয়ার থিটা, cos থিটার মান কত, 1/2। তাহলে 1/2 তাই স্কয়ার সমান যে √1 - 1/2 তাই স্কয়ার মানে কি 1/4। ভগ্নাংশের যোগ বিয়োগ করলে আমরা পাচ্ছি কত বলতো এখান থেকে, √3/2। তাহলে sec থিটার মান পেলাম 1/2 আর sin থিটার মান পেলাম √3/2। এবার আমাকে কার মান বের করতে বলেছে এখানে, যে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, সেটা 3/8 হচ্ছে না দেখবো। তো sin স্কয়ার থিটা, তাহলে sin স্কয়ার থিটা, তাহলে sin থিটা মান কত পেয়েছি, sin থিটা মান পেয়েছি √3/2। একটু আগে দেখলাম এই যে √3/2 আর cos থিটা মান পেয়েছি হাফ। তাহলে sin থিটার পরিবর্তে বসলাম কি √3/2 স্কয়ার স্কয়ার দিলাম ইন্টু cos থিটা হাফ স্কয়ার দিলাম। তাহলে √3 তাই স্কয়ার মানে হচ্ছে 3, 2 এর স্কয়ার মানে 4 গুণিত 1/4 সমান 3/16। তাহলে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা মান পেলাম আমরা 3/16, কিন্তু আমার দেওয়া আছে কত এখানে 3/8। তার মানে কি ভুল বলছে ওরা। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কি বলতো, মিথ্যা হবে। ওকে, নেক্সট 5 নম্বর দেখো। 5 নম্বর কোশ্চেন বলেছে যে কোনো লম্ববৃত্তাকার চোঙের আয়তন 55 অর্থাৎ 5544। কোনো লম্ববৃত্তাকার চোঙের আয়তন 5544 ঘন সেমি এবং উচ্চতা 16 সেমি হলে ভূমির ব্যাসার্ধ 10 সেমি হবে। তার মোট এটা দুরকমভাবে করা যায়। প্রথমে আমরা ব্যাসার্ধ 10 সেমি এবং উচ্চতা
কে 16 সেমি ধরে আয়তন বের করতে পারি। যদি আয়তনটা যদি 5544 হয়ে যায় তাহলে ঠিক বলেছে। বা এটাও করতে পারি যে আমরা ব্যাসার্ধটাকে আর ধরে নিলাম, আর ধরে তোমার উচ্চতা 16 এবং আয়তনের সঙ্গে সমান করে আয়তন বের করে সমান করে দেখবো যে আর এর মান 10 আসছে কিনা, যেভাবে করতে পারো। ঠিক আছে, তো আমি এখানে আর এর মানটা এখানে উজ্জ্বল রেখে দিলাম, যে আমি এখানে আর এর মানটা বাদ দিয়ে দিলাম, যে আর এর মান এখানে আমার জানা নেই, ধরে নিলাম যে এখানে আর এর মান দেওয়া নেই। তো লম্বিতার চোঙের আয়তন দেওয়া আছে 5540 এবং উচ্চতা দেওয়া আছে 16 সেমি হলে তো ভূমি ব্যাসার্ধ কত সেটা বের করছি আমি এই কোশ্চেনটা। ঠিক আছে, তো 10 আসছে কিনা দেখি। তো ভূমি ব্যাসার্ধ ধরে নিলাম যে 8 সেমি, উচ্চতা ধরলাম, উচ্চতা দেওয়া আছে 16 সেমি। তাহলে ফর্মুলা কী হয়, লম্বিত চোঙের ফর্মুলা কী হয়, পাই আর স্কোয়ার এইচ। যখন উচ্চতা এবং ব্যাসার্ধ থাকে তাহলে উচ্চতা আয়তন কী হয়, পাই আর স্কোয়ার এইচ। তো শর্ত আর উচ্চতা এখানে আয়তন দেওয়া আছে কত 5544, তাহলে শর্ত লিখতে পারবো কী বলো তো, পাই আর স্কোয়ার এইচ ইজিক্যাল টু 5544। ঠিক আছে, তাহলে দেখো পাই মানে কত 22/7 ইন্টু আর স্কোয়ার জানা নেই, আর স্কোয়ার ইন্টু 16, এইচের মান 16 দেওয়া আছে ইজিক্যাল টু 5544। তাহলে আর স্কোয়ার কী পাবো, তাহলে 60টা হবে উপরের সঙ্গে গুণ আর 22 আর 16 নিচে গুণ করেছি, কাটাকাটি করে দেখবে তোমরা যে আমরা আর এর মান পাচ্ছি কত 21/2। কত পাচ্ছি 21/2 পাচ্ছি। ঠিক আছে, তো এবার দেখো যে আমার ওখানে দেওয়া ছিল ব্যাসার্ধ 10, এখানে পাচ্ছি 2/21, 21/2, তাহলে এটার অ্যান্সার কী যাবে, মিথ্যা হবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট এবং আজকের ভিডিও বা আজকের এই স্কুলের লাস্ট কোশ্চিন, আর লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবে, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট যে 3 নম্বর যে স্কুলটা আছে সেই স্কুলটা নিয়ে আমরা আলোচনা করবো। তার সঙ্গে সঙ্গে এই টেস্ট পেপারে আমরা 2 মার্কের কোশ্চেনগুলোও করব। ঠিক আছে, একটু টাইম লাগবে, আস্তে আস্তে আমরা কিন্তু পুরো স্কুল 1 মার্ক 2 মার্ক 3 মার্ক সমস্ত মার্কের অঙ্ক করার চেষ্টা করব। ঠিক আছে, তো লাস্ট আজকের ভিডিওয় সেটা হচ্ছে যে যৌগিক গড় কোনো লেখচিত্র দ্বারা নির্ণয় করা যায় না, এটা সত্য। কোনো যৌগিক গড় কোনো লেখচিত্র দ্বারা নির্ণয় করা যায় না, এটা সত্য, অ্যান্সার হবে সত্য। ঠিক আছে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।